700 গ্রাম আছে। 18 লাখ অবধি তো পাবো, কিন্তু বিল তো নেই আপনার কাছে। একটু ভাবনা চিন্তা করে বলুন। হ্যাঁ, মার্কেটে এটা 18 লাখ হতে পারে মানছি, কিন্তু বিল ছাড়া তো কেউ 18 লাখ দেবে না। দেখুন তাহলে কততে ডিলটা ফাইনাল করতে পারেন, কিছু একটা করুন। এখন 3 লাখ দিচ্ছি, পরে দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। ঠিক আছে, চলবে। বিনা বিলের জিনিস, তাই আমার কমিশন 10 টাকার বদলে 20 টাকা দিতে হবে। হ্যাঁ, তাও চলবে। প্রথমে একটা খরিদ্দার তো জোগাড় করুন। হ্যাঁ, সেটা হয়ে যাবে। এই 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 হলো তোমার 3 লাখ। একটা 700 গ্রামের গোল্ড বার, মার্কেট ভ্যালু 18 লাখ টাকা। কিন্তু এই সোনাটা বেআইনি ছিল, এর কোনো বিল ছিল না। তাহলে এই সোনাটা কোথা থেকে এসেছিল? এটা কি কোনো স্মাগলিং এর মাল ছিল, নাকি এতে কারো রক্তের দাগ ছিল? অনেকগুলো প্রশ্ন উকি দিচ্ছিল যে এই সোনাটায় কিছু একটা খুঁত আছে। মা, আমি একটু ঘুরে আসছি। তুই হঠাৎ কোথায় যাচ্ছিস? ওই ফ্যাক্টরিতে একটু কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি ফিরে আসবো। নারায়ণ, জগদীশ ফেরেনি এখনো? বলেছিল তাড়াতাড়ি আসবে, একটু ফোন করে দেখ না। আরে তুমিও না মা, দাদা হয়তো কাজ করছে, চলে আসবে। আরে ছুটির দিনে এত কি কাজ রে ওর? উফ, তুমিও না মা। এই যে এখানে রয়েছে। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি সুইচ অফ করা আছে। কাজে আছে। কি করে বুঝলি? ফোন সুইচ অফ আছে মা। এত দেরি তো কাজের দিনেও করে না। আজকে হচ্ছে হয়তো। বাড়িটাকে মাথায় তুলছো কেন? চলে আসবে দাদা। তুই একটু দেখবি নাকি আমি যাবো ওর ফ্যাক্টরিতে? আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি সুইচ অফ করা আছে। ফোন তো এখনো বন্ধ আছে। তাহলে শেঠকে ফোন কর। আরে পাগল হয়ে গেছো নাকি? সুরজ শেঠকে এত রাতে ডিস্টার্ব করা যায় নাকি? উনি নিশ্চয়ই কোনো কাজে আটকে রেখেছেন ওকে। জগদীশ বলেছিল আমি তাড়াতাড়ি আসবো, তুই ওনাকে ফোন করতো। আমার কাছে নাম্বার নেই। এই নে নম্বর, ফোন কর। হ্যালো, নমস্কার স্যার, আমি জগদীশের ছোট ভাই নারায়ণ বলছি। হ্যাঁ বলো বলো নারায়ণ, কেমন আছো? ভালো তো? হ্যাঁ স্যার, শুধু জগদীশদা বলে গেছিল যে ফ্যাক্টরিতে কিছু কাজ আছে, কিন্তু এখনো ফেরেনি। আজ দুপুরেই গেছে। আরে আজ কি করে হবে? আজ তো রবিবার, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু দাদা তো বলেছিল যে ফ্যাক্টরিতে কাজ আছে। আচ্ছা দেখো, হতে পারে আমার ওই যে পার্টনার আছে না মহেশ, ও হয়তো ডেকেছে। দাঁড়াও পরীক্ষা, এক কাজ করো না, ওর মোবাইলে ট্রাই করো না একবার। বন্ধ আছে স্যার, আর মাও টেনশনে পড়ে গেছে। আরে নারায়ণ, ও কি বাচ্চা নাকি? আশেপাশে কোথাও আছে, চলে আসবে। ঠিক আছে, টেনশন নিও না। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। অদ্ভুত। আরে জগদীশ আমাদের, হ্যাঁ, বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছে আর বাড়িতে মিথ্যে কথা বলে গেছে কি আমি ফ্যাক্টরি যাচ্ছি। এইসব ছেলে না বদলাবে না। জগদীশ দা এখনো এলো না? কি ব্যাপার বলতো? এখনো এলো না? কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা। মারাত্মক একটা অসুবিধা হয়ে গেল। দেরি করে না? আরে 9টা বেজে গেল, এখনো জগদীশ দা এলো না। অদ্ভুত ভাই। আর শনিবার তো উনি নিজেই বললো যে সোমবার সকাল 8:30টার মধ্যে সকল কারিগরকে চাই, আর আজ নিজেই পেপারটা। তুই একটা কাজ কর, ওনাকে ফোন কর। হ্যাঁ, একটা ফোন করি। সত্যি এরকম ভাবে হয় নাকি বল? আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি
আরে ওর সুইচ ফোন অফ তো করা সুইচ অফ আছে। বলছে। তাহলে একটা কাজ কর, শেঠকে ফোন কর আর বলে দে যে সকল কারিগর 8:30টার মধ্যেই চলে এসেছে, কিন্তু জগদীশদার কোনো পাত্তা নেই। ঠিক আছে? আর আজকে তো 10খানা সেট তৈরি করতে হবে। কি হবে সেই কাজের? জিজ্ঞেস কর। হ্যাঁ, যখন পড়বে না হ্যালো, স্যার আমি দিনেশ বলছিলাম। হ্যাঁ বলো দিনেশ। স্যার এখনো জগদীশ দা আসেনি, এখানে তালা ঝুলছে, আজ অনেক কাজ আছে আমাদের। আরে কি হলো ছেলেটার? আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও ওখানে, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি। ঠিক আছে স্যার। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি সুইচ অফ করা আছে। জগদীশ এসেছে? না এখনো স্যার, আসেনি, এখনো স্যার। আসেনি। তাড়াতাড়ি কাজ শুরু করো সকলে। হ্যাঁ সুরজ শেঠ। আরে জগদীশ কি ঘুমিয়ে আছে নাকি? তোলো ওকে। না শেঠজি, আপনাকে বলেছিলাম না কালকে দুপুরে যে গেল, তারপরে আর আসেইনি। আচ্ছা ঠিক আছে, ও বাড়িতে এলেই আমাকে ফোন করতে বলবে, কেমন? ওকে শেঠজি। কিছু জানতে পারলি? না মা, শুধু এইটুকু জানতে পেরেছি যে দাদা কাল ফ্যাক্টরিতে যায়নি আর আজ সকালেও ওখানে পৌঁছয়নি। হে ভগবান, কোথায় যে গেল জগদীশ? আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি সুইচ অফ করা আছে। হাই হাই মহেশ। আরে হ্যাঁ সঞ্জীব ভাই। সঞ্জীব ভাই টেনশন নিও না, তোমার জিনিস পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে, সময় পেয়ে যাবে। তিন আর 2 5, আরে 5টাই তো আছে। হ্যাঁ, একটা 700 গ্রামের পুরো বার খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি দেখেছো তো ঠিক করে? হ্যাঁ, ভালো করে দেখে নিয়েছি। জগদীশ কোথায়? ওকে ডাকো। আরে ও সকাল থেকে কাজে। শুধু জগদীশদা বলে গেছিল যে ফ্যাক্টরিতে কিছু কাজ আছে, কিন্তু এখনো ফেরেনি। আজ দুপুরেই গেছে। আরে আজ কি করে হবে? আজ তো রবিবার, ফ্যাক্টরি বন্ধ। কিন্তু দাদা তো বলেছিল যে ফ্যাক্টরিতে কাজ আছে। কিছু একটা হয়েছে। কি হয়েছে সুরজ? জগদীশ গতকাল দুপুর থেকে নিখোঁজ। এটা কি বলছো তুমি? 2012 সালের 5ই অগস্ট দুপুরবেলায় মুম্বাইয়ের দৈসার ওয়েস্ট এলাকা থেকে এক সোনার কারিগর জগদীশ রাওয়াত উধাও হয়ে যায়। দিনটা রবিবার ছিল, জুয়েলারি ইউনিট বন্ধ ছিল। সোমবার 6ই অগস্ট 2012 সকালে ইউনিটের দুজন পার্টনার সুরজ খিমজি আর মহেশ খান্ডেলওয়াল দেখতে পান যে ওনাদের লকার থেকে একটা 700 গ্রামের গোল্ড বার লোপাট হয়ে গেছে। গোল্ড বার আর জগদীশ একসাথে উধাও হয়ে যাওয়ার পিছনে কি কোনো কানেকশন ছিল? স্যার, এই জগদীশের মোবাইল তো এখনো সুইচ অফই দেখাচ্ছে। আচ্ছা, জগদীশ লকার রুমেও ঢুকতে পারতো? হ্যাঁ, ও খুবই বিশ্বস্ত ছিল। গত 4 বছর ধরে ও আমার সাথে কাজ করছে, কখনো এদিক ওদিক করেনি। আর এতটাই ভরসা করতাম যে আমাদের দুজন ছাড়া ওই একমাত্র লকার খুলতে পারতো। দেখুন স্যার, 6 মাস আগে আমি আর সুরজ যখন পার্টনারশিপ শুরু করেছিলাম, তখন শুধু জগদীশই আমাদের সঙ্গে ছিল। আর আপনি আমাদের বলেছেন যে জগদীশ আপনাকে বলেছিল যে সে ফ্যাক্টরি যাচ্ছে। হ্যাঁ, সে কথাই তো বলেছিল জগদীশ। মা, আমি একটু ঘুরে আসছি। তুই হঠাৎ কোথায় যাচ্ছিস? ওই ফ্যাক্টরিতে একটু কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি ফিরে আসবো। স্যার, এটি কি করে সম্ভব? রবিবার অধিকাংশ দিনই আমাদের ওখানে ছুটি থাকে। যদি কখনো এমার্জেন্সি ডেলিভারি হয় বা বড় কোনো ডেলিভারির ব্যাপার থাকে তখনই খুলি আমরা, না হলে তো বন্ধই থাকে। রবিবারে কোনো ইমার্জেন্সি ডেলিভারি ছিল? সোমবার ছিল স্যার, কিন্তু জগদীশ তো নিজেই এসে বলল যে রোববার কারিগর ডাকার দরকার নেই, সোমবারের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেবো। এই কথা জগদীশ এসে আপনাকে বলেছিল? হ্যাঁ স্যার, ওই তো বলেছিল যে সোমবার সকাল 8:30টার মধ্যে সব কারিগরদের ডেকে বিকেলের মধ্যে সব ডেলিভারি দিয়ে দেবো। শেট, কালকে রবিবার, কালকে বন্ধ রাখি না। ওভারটাইম করে কি লাভ?
আরে আমার থোড়ি ইচ্ছে আছে, হ্যাঁ সোমবারের মধ্যে ডেলিভারি দিতে হবে, এইটুকু সময়ের মধ্যে কি করে কাজ করব আমরা? আরে আমি আছি তো, সবার সঙ্গে কথা হয়ে গেছে। দেখুন সোমবার সকাল 8:30টার মধ্যে সবাই চলে আসবে, আর আসা মাত্রই আমরা কাজ শুরু করে দেবো। 4টের ভেতরেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। ঠিক তো, মহেশ কিন্তু ক্লায়েন্টকে বলে দিয়েছে বিকেলের মধ্যে সব মাল ডেলিভারি হয়ে যাবে। আমি বলছি তো সব হয়ে যাবে। স্যার জগদীশ নিজের কাজ খুব দায়িত্ব সহকারে করত। জুয়েলারি কাটিং, সেট ডিজাইনিং সবই করতে পারত, আর সবকিছুই খুব ভালো করে করতে পারত। আমরা ওকে খুব ভরসা করতাম স্যার। 700 গ্রাম সোনা হারিয়ে যাবার পরেও আপনি ভরসা করেন ওকে? স্যার আমার ছেলে ওরকম না, আমরা পেশায় কারিগর হতে পারি, চোর নই। আর এনাদের সাথে তো 4 বছর ধরে কাজ করছে। জিজ্ঞেস করুন ওদের কখনো 1 টাকাও কি চুরি করেছে। তাহলে লুকিয়ে আছে কেন ম্যাডামও? ফোনটাও সুইচ অফ করে রেখেছে। তাছাড়া 700 গ্রাম সোনা কিন্তু কম নয়। অনেক ভালো ভালো লোকেরাও এই লোভ সামলাতে পারে না, কিছুটা করে বসে। আমাকে আপনার বাকি কারিগরদের সাথে কথা বলতে হবে, হয়তো আরো অনেকে এর সাথে জড়িত। ফোনটা তো এখনো বন্ধ মা। জগদীশের নিশ্চয়ই কিছু হয়েছে। তোর দাদা কখনো চুরি করতে পারে না, কখনো না, কখনো করতে পারে না। দেখুন আমি আপনার বাকি ওয়ার্কারদের সাথেও কথা বললাম, মনে হচ্ছে তো নির্দোষ। যদি চুরি হয়ে থাকে তাহলে সেটা জগদীশেরই কাজ। এসব দেখে তো তাই মনে হচ্ছে স্যার, কিন্তু আমার না কেমন একটু ডাউট হচ্ছে। না মানে আমি গত 4 বছর ধরে তো ওকে চিনি খুব কাছ থেকে। যদি ওর পয়সার প্রয়োজন হতো তাহলে ওর চেয়ে নিত সামনে থেকে, আর আমি কখনো নাও করতাম না। জগদীশের মতো বিশ্বাসী কর্মী আমার লকার থেকে সোনা চুরি করবে, ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে। 700 গ্রাম আছে। 18 লাখ অবধি তো পাবো, কিন্তু বিল তো নেই আপনার কাছে। দেখুন সুরজবাবু, চুরি তো হয়েছে। 18 লাখের সোনা আপনার লকার থেকে চুরি হয়েছে। আপনারা দুজন পার্টনার ছাড়া মাত্র একজনই এই লকারটাকে ছুঁতে পারত। এখন সেই মানুষটাই ধরাছোঁয়ার বাইরে। স্যার ওখানে এত জুয়েলারি ছিল, 6টা গোল্ড বারও ছিল, ও শুধু একটা কেন চুরি করলো? আসলে ও জানতো যে এর বেশি সোনাও হজম করতে পারবে না। 18 লাখ অব্দি ওর লোভের সীমা। স্যার এটাও তো হতে পারে যে ওর লোভ অন্য কিছুর ওপর ছিল, আর এটা শুধু তার মাধ্যম মাত্র। মহেশ ভাই, আমি রিয়েলি সরি। না সুরজ, তুমি কেন সরি বলছো? তুমি আর আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার 4 বছরের পুরনো সব থেকে বিশ্বস্ত কারিগর এরকম করবে। জানি না এমনটা করলো কেন। নারায়ণ, তুই সত্যি কথা বল, জগদীশ কখনো তোকে কিছু বলেছে? কোনো কিছু? তুমিও না মা, একটু আগেই তো বলছিলে দাদা এরকম কাজ কোনোদিন করতে পারে না, আর এখন তুমি ওদের মতোই বলছো। দেখ, এটা কোনো উত্তর নয়, তুই সত্যি কথা বল। এখন লিখে দেবো নাকি? বললাম তো না, কিচ্ছু বলেনি। মনীষাকে নিশ্চয়ই বলেছে, নিশ্চয়ই বলেছে। স্যার এই ফেব্রুয়ারি 2012-র আগে পর্যন্ত মিস্টার সুরজ এবং মিস্টার মহেশ নিজেদের জুয়েলারি ব্যবসা আলাদা আলাদা চালাতো, যদিও বহুদিন ওরা এই ব্যবসায় রয়েছে। মানে ফেব্রুয়ারি 2012-তে ওরা একসাথে কাজ শুরু করে? হ্যাঁ স্যার, এই ফেব্রুয়ারি 2012-তে ওরা একসঙ্গে ব্যবসা শুরু করে আর পার্টনারশিপ চালু করে। আচ্ছা, এই জগদীশের সেলফোনের লাস্ট লোকেশন কি দেখাচ্ছে? স্যার আলিবাগ। আলিবাগ? 5ই আগস্ট 2012-তে ওর সেলফোন লাস্ট সুইচ অফ হয় আলিবাগে, আর তখন থেকে সুইচ অফই রয়েছে।
স্যার 4446277788 এটা আলিবাগেরই নাম্বার। আর এই নাম্বারে জগদীশের সেলফোন থেকে লাস্ট ফোন করা হয়েছিল। কার নম্বর এটা? হ্যাঁ জগদীশ। মনীষা, আমি আলিবাগ আসছি। কেন, কি হয়েছে? স্যার এই নাম্বারটা কোনো মনীষা পাটিলের নামে রেজিস্টার্ড। মনীষা পাটিলটা আবার কে? মনীষা পাটিলটাকে? ও জগদীশের বাগদত্তা। আলিবাগে থাকে, কুড়ুল গ্রাম। জগদীশ শেষ ওর সাথেই কথা বলেছিল। কিন্তু জগদীশ দাদা তো ওর সঙ্গে দেখাই করেনি। আমার কথা হয়েছে মনীষা বৌদির সঙ্গে। বুঝলে, এখনো অবধি জগদীশের সম্বন্ধে সকলে ভালো কথাই বলছে। গত 4 বছর ধরে সুরজের সোনার দোকানে খুবই নিষ্ঠার সাথে সে কাজ করছিল। তাহলে হঠাৎ করে ওর মাথায় চুরি করার আইডিয়াটা এলো কোথা থেকে? ওর হবু স্ত্রী মনীষার এই কেসের সাথে কি সম্পর্ক? কেন ওর সাথে দেখা করতে গেল? স্যার হতে পারে মনীষা পাটিলের সঙ্গে দেখা করতেই যায়নি। তুমি বলছো জগদীশ তোমার সাথে দেখা করতেই আসেনি? না স্যার, ও আমার সঙ্গে দেখা করতে আসেইনি। তাহলে ওর কতজন বন্ধু বা আত্মীয় স্বজন আছে এখানকার গ্রামে যে ওদের সাথে ও দেখা করতে এসেছিল? আর কেনই বা এসেছিল? মনীষা, আমি আলিবাগ আসছি। কেন, কি হয়েছে? ডিল ফাইনাল করব। আরে এখন হঠাৎ? টাকা কোথায়? আমার পকেটে। কি? গোল্ড বারের সম্বন্ধে কিছু বলেছিল? কোন গোল্ড বার? ডিলের কথা বলছিল। কি সেই ডিল? মনীষা কোন ডিলটাও ফাইনাল করতে আসছিল? স্যার আমি কিচ্ছু জানি না, আপনি কিশোর দত্তকে জিজ্ঞেস করুন। কিশোর দত্ত? এখন এই কিশোর দত্তটা আবার কে? মনীষা আমাদের বলো যে এই কিশোর দত্ত কে, আর তোমার হবু স্বামীর সাথে এই কিশোরের কি সম্পর্ক ছিল? জগদীশ আগে এখানেই এই গ্রামে কাজ করত, একটা জুয়েলারির ফ্যাক্টরি আছে এখানে। আর কিশোর? কিশোর ওই ইউনিটেই ইলেকট্রিকের কাজ করত। জগদীশ আর আমার ওখানেই দেখা হয়েছিল, তারপর আমাদের আশীর্বাদ হয়। আমি কিশোরকে তখন থেকে চিনি। জগদীশ সোনা নিয়ে কিশোরের কাছে আসছিল, সেগুলো বেচার জন্য? আমি কিচ্ছু জানি না স্যার, আমি শুধু এটা জানি যে জগদীশ আর কিশোর খুব ভালো বন্ধু আর কোনো একটা ডিল করতে চলেছিল। এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। স্যার এই কিশোরের কাছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। জগদীশ কোথায়, সোনা কোথায়, সবকিছু। জানি না কেন আমার মন বলছে এই মামলাটা কিন্তু আসলে খুব জটিল। 700 গ্রাম সোনা অনেকটা হয়, আর এই পরিমাণ সোনা চুরির পেছনে অনেক বড় কারণ থেকে থাকবে। কি হতে পারে? চলো। গ্রাম, তাও আবার 24 ক্যারেট। হ্যাঁ, বিনা বিলের সোনা এটা। আরে কান্তি ভাই, বিলে কি এসে যায়? সোনা তো সোনাই নাকি? সোনা তো সেটাই যেটা বিক্রি করা যায়, আর খোলা বাজারে এটা বিক্রি করা সবচেয়ে কঠিন। আরে কান্তি ভাই, তাহলে এরম বেচো না, গয়না করে নাও। কোনো বাপের বেটা বুঝতে পারবে না যে এই গয়নার সোনা কোন মার্কেট থেকে এসেছে। 20,000 টাকা তোলা হিসাবে 14 লাখ দেব।
তার থেকে 1 টাকাও বেশি না। তুমিও মনে রাখবে কান্তি ভাই যে কার সাথে তুমি বিজনেস করছো। 14 লাখ মঞ্জুর, ডিল ফাইনাল। এই 700 গ্রামের গোল্ড বার দহিসর থেকে মুম্বাই, মুম্বাই থেকে আলিবাগ আর আবারও মুম্বাইয়ের সোনার বাজারে সফর করতে থাকে, সওদা হতে থাকে। কিন্তু এই ক্যারেটস, ওজন আর পেটির মাঝখানে জগদীশ রাওয়াত কোথায় ছিল? আর ওই ইলেকট্রিশিয়ান কিশোর দত্তর সঙ্গে সোনার কারিগর জগদীশ রাওয়াতের সম্পর্ক কি ছিল? শুধুই কি বন্ধুত্ব ছিল? কিশোর দত্ত শুধু বন্ধুত্ব ছিল স্যার, বাকি ওর কাজবাজ ওই জানে। আমার দূর দূরান্ত অবধি সোনাটোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 5ই আগস্ট জগদীশ তোমার কাছে আসছিল। এই 5 আগস্টে? না স্যার, আমি জগদীশের সাথে দেখা করিনি। আমাদের খবর আছে 5ই আগস্ট জগদীশ তোমার কাছে আসছিল। আমাদের কাছে এটাও খবর আছে যে তোমাদের দুজনের ভেতরে কোনো ডিল হওয়ার ছিল। বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সব সত্যিগুলো আমাদের সামনে বলো, না হলে কানের গোড়ায় এমন কারেন্ট লাগাবো সারা জীবনের জন্য ইলেকট্রিকের তার ভুলে যাবি। স্যার আমি দিব্যি খেয়ে বলছি স্যার, আমি জগদীশের সঙ্গে 5ই আগস্ট দেখা করিনি। আর এসব ডিল ফিলের ব্যাপারে সত্যি আমি কিছু জানি না। আচ্ছা ছাড়, এটা বল যে সোনা নিয়ে তোরা দুজন কি করতে চলেছিলি? সোনা? না না স্যার, আমি সোনা টোনার ব্যাপারে কিচ্ছু জানি না স্যার, দিব্যি খেয়ে বলছি। স্যার রবিবার 5ই আগস্ট 12টার সময় কিশোরের ফোন সুইচ অফ হয়, আর সেদিনই সন্ধ্যে 7টার সময় সুইচ অন হয়। 7টার পরের লোকেশনটা কি দেখাচ্ছে? ওয়াপলে গাঁও। এই জায়গাটা এখান থেকে তাও প্রায় 10 কিলোমিটার দূরে হবে। 5ই আগস্ট সারাদিন তুই কি করেছিলি আর কোথায় ছিলি? তাড়াতাড়ি বল। স্যার ওই রবিবার ছিল তাই সকাল সকাল থানে গিয়েছিলাম নিজের বন্ধুর বাড়িতে। সারাদিন ওইখানেই ছিলাম, আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। বন্ধুর নাম আর ঠিকানা বল। আসলে স্যার আমি যখন বন্ধুর ওখানে গিয়েছিলাম তখন ওর বাড়িতে তালা লাগানো ছিল। ওর মোবাইল নাম্বারটা বল। হ্যালো, কে বলছেন? পুলিশ। কি হয়েছে স্যার? কুরুল গ্রামের কিশোর দত্ত বলছে যে রবিবার 5ই আগস্ট ও যখন তোমার বাড়িতে যায় তখন তোমার বাড়িতে তালা লাগানো ছিল। এটা কি সত্যি? তালা ছিল? স্যার আমি তো বাড়িতেই ছিলাম, আর আমার দোকান তো বাড়ির লাগোয়া। আমার স্ত্রী তো সারাদিনই বাড়িতে ছিল। কিন্তু কিশোর এরকম কেন বললো? সবকিছু ঠিক আছে তো স্যার? না, ঠিক কিছু নেই, তবে সব ঠিক করে দেবো। সারাক্ষণ শুধু দোকান আর দোকান, রবিবার হোক বা ছুটির দিন ও দোকান কখনো বন্ধ রাখে না। 5ই আগস্ট কিশোর থানেতে গেছিল? আমি জানি না, বাড়ি থেকে বেরিয়েছিল দোকানে যাওয়ার জন্য, কিন্তু আমি কিচ্ছু জানি না। দেখ কিশোর, অনেক মিথ্যে কথা বলেছিস তুই, আর একটা যদি মিথ্যে বলেছিস তাহলে একটা ইলেকট্রিকের শক দেব, একটু বেশি করে। না না স্যার। জগদীশ এখন কোথায় আছে? খাঁটি তো? 24 ক্যারেট, একদম পিওর। তুই বলেছিলিস না 9 লাখের গ্যারান্টি চাই, এটা তার থেকেও বেশি। ভাই জগদীশ, এবার আমরা যেটা করতে চাই না করি দেখাবো। কি জিনিসের গ্যারান্টি ছিল? কি করার প্ল্যান ছিল তোদের? ওই আমরা কি? জগদীশ নিজের হবু স্ত্রী মনীষার সাথে দেখা করতে এসেছিল। কিশোর, কিভাবে শুরু করব? আরে পাশের গ্রামে একটা বিয়ের বার আছে, তার মালিক ওই বারটা বিক্রি করতে চায়, আমি জানি ওকে। আরে কিন্তু যদি ওটাও বিক্রি করতে চায় তার মনে ওর ব্যবসা খারাপ চলছে, সেই জন্য তো বেচছে ও। আরে না না, সলিড চলে, বসার জায়গা থাকে না ওই বারটায়। কিন্তু ওর যে মালিক না, ও গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, সেই জন্য বিক্রি করে যাবে। কিন্তু আমাদের ব্যবসা চলবে? চলবে? আরে দৌড়াবে। আমার কথা শোন, উড়বে। আরে মাসে 60-70 হাজার টাকা তো বসে বসে কামাবো। অর্ধেক তোর, অর্ধেক আমার। হ্যাঁ, 35 তোর, 35 আমার। আর সিজনে ডবল ব্যবসা। কিন্তু বার তো আর এমনি এমনি কেনা যাবে না,
তার জন্য ভাই অনেক টাকা চাই। দেখ আমার কাছে 2-4 পেটি রয়েছে, তোর কাছে কিছু তো আছে না? আরে ভাই আমার কাছে এত টাকা নেই, কিছু বাঁচেই না। কি বলছিস ভাই? তুই রোজ সোনা নিয়ে খেলা করিস আর কাঙালের মতো কথা বলছিস। আরে ওগুলো তো শেঠদের সোনা। আরে একটু সোনা ঝেপে দে না, তুইও সেট হয়ে যাবি। আর কখনো এসব কথা বলবি না, আমার শেঠের ওখানে চুরি করবো আমি? আবে চুরির কথা কে বলছে? আমাদের শুধু গ্যারান্টি চাই নিজেদের ধান্দার জন্য। বলতে চাইছিসটা কি তুই? দেখ ভাই, চুপচাপ একটু সোনা হাবিস করে দে, ওটাকে আমরা বন্ধক রাখবো। ওটা থেকে যা টাকা আসবে না সেটাকে আমরা ব্যবসায় লাগিয়ে দেবো। একবার আমাদের ব্যবসা শুরু হয়ে গেলে সেই সোনাটা ফেরত, রিটার্ন তোর সেটের আলমারির ভিতর। এবার তুই আমায় বল, চুরি কোথায় করলি? বল বল না। দেখ জগদীশ, তুই এত ভাবছিস তার মানে তোর আমার কথা ঠিক মনে হচ্ছে। না না, আমি এসব করতে পারবো না। আরে তুই কি এখানেই পড়ে থাকবি নাকি? তুই মনীষাকে ভালো লাইফ দিতে চাস তো? আরে আমাদের বাড়ে এত নোট উড়বে না, সেই টাকা দিয়ে তুই ওকে সোনার গয়না কিনে দিস, তাও আবার তোর হাতের বানানো। কিন্তু আরে ভাই যদি কিন্তু করিস না তো, এই কিন্তুতে না কোনো দম নেই। দেখ আমি যে কথাটা বলছি না সে কথাটা শোন আমার ভাই, অল্প একটু সোনাই তো নিবি ওখান থেকে। এবার 4 বছর কাজ করার পর এইটুকু তো অধিকার রয়েছে তোর। আলমারির চাবি তোর হাতে, সেটরাও তোকে বিশ্বাস করে। বেশি ভাবিস না, একটু মাল তুলে নে, তাহলে আমরাই মালামাল হয়ে যাব। আরে মন চাইলে সুদ সমেত ফেরত দিয়ে দিস। তার মানে জগদীশ সোনা নিয়ে তোর কাছে এসেছিল? হ্যাঁ এসেছিল। টপমাল তো এটা। এর থেকে ভালো সোনা পুরো ইন্ডিয়াতে পাওয়া যাবে না। পরশুদিনই নিয়ে এসছে আমাদের মহেশ স্যার, এরকম 6টা বার, পুরো 700 গ্রাম করে এক একটা। কত টাকা পাবো? 4-6 পেটি? আর বল 10 পেটি? আরো বল 15? না 18। এটার মার্কেটে দাম পুরো 18 লাখ টাকা। আরে বাস, জগদীশ এখন কোথায় আছে বল। জগদীশ রাওয়াত একজন সৎ সোনার কারিগর ছিলেন, যিনি নিজে একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছিলেন। নিজের বন্ধু কিশোরের প্রলোভনে পা দিয়ে উনি অপরাধীর তালিকায় নাম লেখালেন। উনি নিজের ব্যবসাকে ফাইন্যান্স করার জন্য নিজের জুয়েলারি ফ্যাক্টরি থেকে সোনা চুরি করলেন। জগদীশ রাওয়াতের মালিক তাকে বিশ্বাস করতেন, আর উনি সেই বিশ্বাস ভেঙে ফেললেন। জগদীশ এখন আমরা ওই বিয়ার পার্টটাই যাই, চল। হ্যাঁ বিন্দাস একটা ঠান্ডা বিয়ার খাই, তারপর গরম গরম ডিল করে নিই মালিকটার সাথে। ভাই আমাদের লাইফ তো সেট একদম, চল। কেমন আছিস? আমি ভালো আছি। জগদীশ, গোপাল, গোপাল সানে, আরে কেশব ভোসলে। হ্যালো। ওই যে বারটা আছে না, ওটাই না, আর কিছুক্ষণের মধ্যে আমাদের হয়ে যাবে। কিন্তু এই শুনশান জায়গায় বার? আরে তুই দেখলে না মাথা ঘুরেই পড়ে যাবি ওখানে, সলিড একটা বার। তুই চল না, চল।
কিশোর, কি মজা করছিস বলতো? এখানে বার কোথায়? এই তো জঙ্গল। আরে জগদীশ, একটু সবুর কর ভাই, এগিয়ে চল, এক্ষুনি দেখবি এই জঙ্গলে মঙ্গল হচ্ছে। চল। এই গর্তটা কিসের? এটা গর্ত নয় আমার প্রিয় বন্ধু, এটা বিছানা। তুই এখানেই শুবি চিরকালের মতো। কিশোর, তুই এমন কি করে করতে পারিস? তুই মজা করছিস, তুই মজা করছিস তাই না? না, সত্যি। আমরা তোকে এর ভিতরে পুঁতে দেব। ওটা আমি তোর সাথে চিটিং করেছিলাম সোনা বার করার জন্য। তুই এমন করতে পারিস না। তুই আমার বন্ধু না? তুই তো আমার বন্ধু, তুই আমার সঙ্গে চিটিং এভাবে কি করে করতে পারিস? সেভাবেই, যেভাবে তুই তো সেটদের সাথে করেছিস। কিন্তু ওই আইডিয়াটা তো তোরই ছিল না? হ্যাঁ, এটাও আমারই আইডিয়া। সোনা কোথায়? বেচে দিয়েছি। কার কাছে? 700 গ্রাম আছে। কিন্তু 18 লাখ অবধি তো পেয়ে যাবো এটার। কিন্তু বিল ছাড়া তো কেউ 18 লাখ দেবে না। হ্যাঁ, মার্কেটে এটা 18 লাখ হতে পারে মানছি, এখন 3 লাখ দিচ্ছি। স্যার, আমি মা লক্ষ্মীর নামে শপথ করে বলছি যে আমি জানতামই না ওই সোনার জন্য কেউ খুন হয়েছে। বিনা বিলের সোনা ছিল প্রদীপ শেঠ, তাও আবার 700 গ্রাম, একটা সিঙ্গেল গোল্ড বার। বিল ছাড়া কেন কিনেছিলেন? আপনার ঠাকুমার সোনা ওটা? হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে স্যার, এই কান ধরছি, আর কখনো হবে না। সোনা কোথায়? মুম্বাইয়ের একটা গয়নার দোকানে বেচেছিলাম। দোকানের নামটা বলতে পারি যেখানে ওটা বেচেছিলাম আমি। চুরি যাওয়া সোনাটা আমরা একটা দোকান থেকে উদ্ধার করতে পেরেছি। তাহলে এখন আপনাদের আলিবাগ সেশন কোর্টে ওটাকে ফেরত পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে, কারণ এই কেসটা ওখানে রেজিস্টার হয়েছে। একদম টেনশন নেবেন না, আপনারা ঠিক সোনা ফেরত পেয়ে যাবেন। যতটা টেনশন সোনা হারানোর, তার থেকে অনেক বড় টেনশন ভরসা হারানোর। ব্যবসায়ীদের ওটাই একমাত্র মূলধন, আর একবার ওই ভরসা হারিয়ে গেলে পৃথিবীর কোনো কোর্টই সেটা ফিরিয়ে দিতে পারে না। স্যার, কি ভালো কারিগর, হ্যাঁ, কত বিশ্বস্ত। বুঝতে পারছি না ও এমনটা করলো কেন। স্যার, জগদীশ, তোমার মনে হয় এটা করা ঠিক হবে? আমি এত বেশি ভাবছি না। দেখো, কিশোর আমার অনেক পুরনো বন্ধু, আমাদের বিজনেস ভালোই চলবে। তুমি তোমার মালিকের ওখানে চুরি করার কথা কি করে ভাবতে পারলে জগদীশ? আমি চুরি করছি না, শুধু ওনার একটু সোনা ব্যবহার করছি নিজের ব্যবসার জন্য, ব্যাস। যেই আমাদের ব্যবসা চলতে শুরু করবে অমনি ওনার সোনা ফেরত দিয়ে দেব, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর এমনিতেও আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই, তুমি বুঝতে পারছো তো? কিশোর দত্ত, কেশব ভোঁসলে আর গোপাল সানে আপাতত আলিবাগের রেভডান্ডা পুলিশ কাস্টডিতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইপিসির ধারা 302 আর 201 অনুযায়ী মার্ডার আর প্রমাণ লোপাটের অভিযোগ করা হয়েছে। আলিবাগে জহুরি প্রদীপ সাংভি জামিনের জন্য আবেদন করেছেন। ভুল পথে আয় করা টাকা কারো জীবনে উন্নতি ঘটাতে পারে না, কোনো ব্যবসাকে চালাতে পারে না। আজকালকার করাপশন আর স্ক্যামের জামানায় হয়তো সততা আর বিশ্বাসযোগ্যতা পুঁথিগত মনে হয়। যদি আমরা আমাদের দাদু ঠাকুমা, বাবা মা বা বড়দের কাউকে জিজ্ঞাসা করি যে ওনারা আমাদের কিভাবে বড় করেছেন, তাহলে বেশিরভাগ মানুষ একটাই উত্তর দেবেন, পরিশ্রম করে, সততার সঙ্গে। সাধারণ মানুষ তার চারপাশে দুর্নীতির নোংরা নিদর্শন দেখতে পাচ্ছে,
কিন্তু তার জন্য বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সে নিজের চোখে কাপড় বেঁধে সততা আর পরিশ্রমের মাধ্যমে জীবন কাটাক। সাধারণ মানুষের কাছে উন্নতি করা কোনোদিনই সহজ ছিল না, ভবিষ্যতেও সহজ হবে না, কারণ তাদের কাছে সব সমস্যার সহজ সমাধান নেই, যেমনটা বাজে লোকেদের কাছে আছে, যাদের কিছু এসে যায় না টাকার উৎস সম্পর্কে। সাধারণ মানুষের বিজনেস লোন পাওয়াটা পাহাড় চড়ার থেকেও কঠিন, আর নিজের ব্যবসাকে সততার মাধ্যমে চালানো তার থেকেও বড় পাহাড়। আর তারপরে বড় বড় কর্পোরেট কোম্পানির নির্লজ্জতায় ভরা প্রলোভনে সাধারণ মানুষের ছোট ছোট ব্যবসাকে ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হবে। কিন্তু সেই সব সাধারণ মানুষকে কুর্নিশ যারা আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু বেইমানির সাহায্য কখনো নেবে না। এমনই পরিশ্রমী আর সোনার টুকরো সাধারণ মানুষ আম আদমি একটি দেশকে বিশেষ করে তোলে, মহান করে তোলে। একটা তর্ক সব সময় দেখা যায় যে প্রায়শই বড় বড় লোকেরা বড় বড় চুরি করছেন, তাই আমি যদি একটু সেলফ হেল্প করি, ছোট্ট একটা শর্টকাট নিই, সেটা তো চুরি নয়। সরি, ওটাও একটা চুরি। আপনার কাছে, আমার কাছে, গোটা সমাজের কাছে চুরির জিনিস চুরিই হয়ে থাকে, আর তা সহ্য করা যায় না, বিশেষ করে সাধারণ মানুষ যদি সেটা করে থাকে। আর এটাই সাধারণ মানুষের বৈশিষ্ট্য। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন পর্বের সাথে।